এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বাজারের অসাধু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না, প্রশ্ন ভোক্তাদের। সরকারের নজরদারি না থাকার অভিযোগ। টাঙ্গাইল ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত, আহত 8 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পার্বত্য অঞ্চলে উল্টো নিরাপত্তাহীনতা বেড়েছে, মন্তব্য। পাহাড়কে ট্যুরিস্ট স্পট হিসেবে না দেখার আহ্বান। টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় তথ্য উপদেষ্টা নাহিদ, ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করায় লিডার্স ক্যাটাগরিতে স্থান। এবং হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গঠিত সরকার কেন বাজারের অসাধু সিন্ডিকেট ভাঙতে পারছে না, প্রশ্ন ভোক্তাদের। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস সব নিত্যপণ্যের দাম কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে? বাজারে বাণিজ্য মন্ত্রণালয় কেন নজরদারি নেই? সরকারের কাছে জবাব চান তারা। বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। রিজভি নওয়াজের রিপোর্ট। হিসাবের মারপ্যাচে মূল্যস্ফীতি খুবই সামান্য কমেছে, দাবি পরিসংখ্যান ব্যুরোর। তবে বাজারে গেলে ওই হিসাবের যথার্থতা নিয়ে প্রতি সেকেন্ডে ক্রেতাদের অবিশ্বাস কেবলই জোরালো হয়। 100 টাকার নিচে থাকা সবজির মধ্যে আছে কেবল আলু, পটল আর ঢেঁড়স। কড়াই সবজির দামই বাড়ছে গত শুক্রবার থেকে এই শুক্রবারে বাড়ছে আপনার কেজিতে 20 টাকা 30 টাকা করে বাড়ছে। মানে মাছ কিনলাম, সবজিতে ঢুকছি মাত্র, কোনো ব্যাপারই না। টাকা আনবেন, দিবেন, চলে যাবেন, আর জিনিস নেবেন, খাবো না, দেখবো। আমরা তেমন জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2000 টাকা কেজি, আপনি কেমন আহা কিনতে পারবেন না, আহা কমের মাছের টেস্ট নাই। 80 টাকা 90 টাকা সবজি নাই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। মানে বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যায় যে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা। চাল, ভোজ্য তেলের দাম বেড়েছে, একই রকম আছে আটা এবং মসুর ডালের দাম। তেলের দামও বাড়ছে, কেজিতে 2 টাকা লিটার। চালের দামও না, চালের দামও মোটামুটি বাড়তি, কেজি 3-4 টাকা। মাছ, মাংস, ডিম কখনোই ন্যায্য দামে বিক্রি হতো না, এখন আরো খারাপ অবস্থা। জি, মুরগির দাম একটু কম আছে এখন, বর্তমান বাজার সামনের দিকে বাড়তে আছে আস্তে আস্তে, মানে কেজি প্রতি 10-15 টাকা করে বাড়তে আছে। এই বেতন যখন 10 তারিখ হবে, সবাই বেতন পাবে, 10 তারিখের পরে মুরগির দাম বাড়িয়ে যাবে। ইলিশের দাম এত পরিমাণ বাড়তি যেটা কল্পনার অতীত। যাত্রাবাড়ি যে পরিমাণ ইলিশ মাছ এখন আসে, যদি ইন্ডিয়াতে রপ্তানি না হইতো 1 কেজি ইলিশ মাছ সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা কেজি হইতো। রপ্তানির কারণে এখন 2000 টাকা কিলো লাগতেছে। ডিম তো কিনলাম 180 টাকা ডজন, লাস্ট কত 160 টাকা মনে কিনছিলাম। সরকার কোথায়, প্রশ্ন মানুষের। পাগল পাগল অবস্থা সবার। আমরা জনসাধারণ যেমন আছি ঠিক আছে, গরিব মানুষের কি হবে? আমরাই হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো। এই জন্য সরকারিভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। তাহলে সাধারণ জনগণের কি হবে? এদের দায়িত্বশীল কে? এদের দায়িত্বের ব্যবস্থাটা কে নেবেন? আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি, এদের দায়িত্ব কারা? এদের অভিভাবক কে? এদের সরকার কে? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক তো চাহিদা সরকার দিবে। সরকার কাজ এটা পরিচালক দিবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে উনি কেন ব্যর্থ, কারণটা কি?
বন্যা বৃষ্টির ফলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়ে জিনিসপত্রের দাম কিছুটা বাড়তে পারে, মানছেন ভোক্তারা। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছ থেকে দায়িত্বশীল আচরণ চান তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইল ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। টাঙ্গাইলের কালীহাতিতে বাস এবং ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 8 জন। রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালীহাতি লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, কালীহাতি লিংক রোডে একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 4 যাত্রী নিহত হয়, আহত হয় অন্তত 8 জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এদিকে জামালপুর শহরের টিউবওয়েল পার মোড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় 3 জন নিহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। 2.5 থেকে 3 ঘন্টার সংক্ষিপ্ত সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়ে যাবেন। দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 1022 জন ভর্তি হয়েছে। এতে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 34,121 জনে। এ সময় নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 177 জনে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। আমি আসছি দক্ষিণ খান আশকোনা থেকে। আমরা যে এলাকায় থাকি আইনুজবাগ, ওই রাস্তা খুবই খারাপ, পানির বদলা সবসময়। ওইগুলো শীত আর ইয়ে নাই, বর্ষা নাই, সবসময় পানি থাকে। 75,000 এনে ভর্তি হয়েছি, লাস্টে একবারে 16,000 আয়া পড়ছিল। এখন আল্লাহর রহমতে সুস্থ হয়ে গুলশান নতুন বাজার। পানি ডোবা মানে আমরা ফ্ল্যাটের নিচতলায় থাকি, তো ওই পিছনে একটু পানি জমে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় দেখা দিয়েছে বাড়তি প্রকোপ। ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগের লক্ষণ জ্বর। বাসার আশেপাশে জমে থাকা পানি থেকে এডিস মশা বংশ বিস্তার করছে বলে আশঙ্কা। বৃহস্পতিবারে জ্বর আইছে, শনিবারে রাত্রে ভর্তি হয়েছি, আইসিইউতে ছিলাম 5 দিন থেকে নিচে নামছি। এখন আল্লাহর রহমতে ভালো, এখন তো ওই প্ল্যাটিনেটটা আর কি আপ ডাউন করতেছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবার দাবি নগরবাসীর। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাময়িকীর লিডার্স ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। টাইম সাময়িকী বলছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করতে 26 বছর বয়সের বেশি সময় নেননি নাহিদ ইসলাম। আরো জানাচ্ছেন মিথিলা নাজনীন। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যেখানে অন্যতম হয়ে ওঠেন তরুণ মুখ নাহিদ ইসলাম। এবার যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন তিনি। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামকে নিয়ে লেখা হয়েছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স 26 বছরের বেশি হতে হয়নি। এবছর ঘটে যাওয়া জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে সামনের সারিতে ছিলেন নাহিদ ইসলাম। সে আন্দোলনে পতন হয় দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এবং দেশ ত্যাগে বাধ্য হন তিনি। বর্তমানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 2 জেন জেড উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম একজন।
টাইম সাময়িকীকে নাহিদ ইসলাম বলেছেন, আমাদের অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 9 জন নিহত এবং 14 জন আহত হয়েছে। লেবাননের 20টি শহরে বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাফিস ইফতেখারের রিপোর্ট। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা থামবার লক্ষণ নেই। এখনও একটু পরপরই কেঁপে উঠছে পুরো শহর। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের দাহিয়েবের বাচৌরার বহুতল ভবনের স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত 9 জন নিহত এবং 14 জন আহত হয়। আরেকটি হামলা হয় দক্ষিণ লেবাননের বিন জেবিল শহরে মিউনিসিপ্যালিটি ভবনে। এখানে হামলা চালিয়ে অন্তত 15 জনকে হত্যা করা হয়। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরও আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে জেট বিমান দিয়ে ওই হামলা চালানো হয়। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা এবং সেনাবাহিনী লক্ষ্য করে তারা 20টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের পাশাপাশি স্থল হামলাও চালিয়েছে। যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে তারা। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করার জন্য তাদের যথেষ্ট মনোবল ও গোলাবারুদ রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লেবাননের 20টির বেশি শহরের বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যেতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে অ্যাড্রি বলেছেন, শহরের বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা খালি করে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে। বাইডেন বলেন, চলমান পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। বাইডেন জানান, G7 গ্রুপের নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তিনি জানান, ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা চলছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আর জানি ফিরছি। নারী টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানোয় বাংলাদেশ দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন হোক সাকিবের শেষ টেস্ট ম্যাচ মন্তব্য। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পাহাড়ে এর প্রভাব পড়েনি, উল্টো বেড়েছে নিরাপত্তাহীনতা। পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর আলোচনায় বক্তারা এ কথা বলেন। অবিলম্বে পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা। নাজিব বেগের রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের জনজীবন সমস্যার নানা দিক উঠে আসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আলোচনায়। জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতন হলেও পার্বত্য এলাকায় আগের মতোই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বহাল আছে। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে এবং বেসামরিকায়ন করে সেখানে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে সকল ঢল ও সংগঠন স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে পারে। ব্রিটিশ হাসিনা শাসনামল সহ স্বাধীনতার পর থেকে এই যাবৎ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল গণহত্যা, হত্যা, ধর্ষণ ও কল্পনা চাকমার অপহরণ ও গুম সহ সকল মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার করতে হবে। পাহাড়কে টুরিস্ট স্পট হিসেবে না দেখার আহ্বান জানানো হয় আলোচনায়। আমরা আমাদের তুলনায় যে
অল্প একটু দুর্বল, তার উপর কিন্তু যত রকম ভাবে নিপীড়ন, যত রকম ভাবে যা করা প্রয়োজন আমরা কিন্তু তার সবটাই করেছি। যেটা আমাদের নিজেদের নিপীড়িত হওয়ার, নিজেদের বৈষম্যের শিকার হওয়ার এই যে এত লম্বা সময়ের যে আমাদের লড়াই, সেইটাকেই আসলে রীতিমতো প্রশ্নবিদ্ধ করে যে আমরা নিজেরা কি শিখলাম। বিষয়করের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প, এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি। এই ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করাটা আমাদের নিজেদের প্রয়োজনেই করতে হবে। গেল 2 মাসে পাহাড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে মত দেন বক্তারা। এই মুহূর্ত পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা রাত বিভিন্ন দুর্গম অঞ্চলগুলো গভীর নিরাপত্তাহীনতা, এটা পাহাড়ি জনগণের মধ্যে যেমন আছে, বাঙালি বলে যারা পরিচিত আছেন তাদের মধ্যে খানিকটা এটা আছে বলে আমার ধারণা। পাহাড়িদের বেদখল জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সকল বৈষম্য দূর করার আহ্বান জানানো হয় গোলটেবিল আলোচনায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আবারও বিশ্বসেরা হতে চায় বাংলাদেশ, আর সেই লক্ষ্যে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায়। 36 ঘন্টার এই প্রতিযোগিতা শেষে নাসায় পাঠানো হবে বাংলাদেশের সেরা দলগুলোর নাম। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 450 দলে 1003 শিক্ষার্থী, সবার চোখে স্বপ্ন মহাকাশ ছোঁয়া। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে বেশিরভাগ ভার্চুয়ালি যুক্ত হলেও সরাসরি অংশ নিচ্ছে 50 দলের প্রতিনিধিরা। এবার নাসার দেয়া চ্যালেঞ্জে সৌরজগতের ওপর সূর্যের প্রভাবকে সামনে রেখে 20টি সমস্যার সমাধান করছে বিশ্বের 185 দেশের লাখের বেশি শিক্ষার্থী। বাংলাদেশের প্রতিযোগীরাও নিজেদের মেধার স্বাক্ষর রাখছে অ্যাপ, ড্রোন, গেম কিংবা রোবট তৈরিতে। ব্যক্তিগত টার্গেট তো হচ্ছে যাতে আমরা এই নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা জিতি, গ্লোবালি যাতে আমরা চ্যাম্পিয়ন হই, তো আমরা একটা গ্লোবাল রেকগনিশন পাবো। আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি আরও ইমপ্রুভ করে, ঠিক আছে, আমরা আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারি। নাসার মতো একটা বড় ইভেন্টে যদি আমরা আমাদের প্রোফাইলে ইনক্লুড করতে পারি, তো এটা অবশ্যই নিজের পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা আরও স্ট্রং করবে। নাসাতে তো যাওয়ার স্বপ্ন সবার, মানে কী বলবো, অ্যাজ এ মানে সায়েন্টিস্ট হিসেবে, কিন্তু মানে আমাদের অনুযায়ী আমরা যদি অ্যাপ ডেভেলপ করে ওখানে গ্লোবালি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে ওখানে হচ্ছে নাসার বিভিন্ন স্পেস সেন্টার ওগুলোতে আমাদেরকে যাওয়ার সুযোগ দেয়, ওভাবে হচ্ছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ থাকে। বিগত 10 বছরে এই প্রতিযোগিতায় 4 বার বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় আয়োজকদের। ওরা বিশ্বের অনেক ফরচুন 500 কোম্পানিতে কাজ পেয়েছে, এদের অনেকে কিন্তু নিজেরা সাকসেসফুল এন্টারপ্রেনার হয়ে স্টার্ট আপ করেছে। আমার খুব ভালো লাগে যেই ছেলেমেয়েগুলো নাসা স্পেস অ্যাপসে পার্টিসিপেট করেছে, তারা একসময় লোকাল প্লাস গ্লোবাল চ্যাম্পিয়ন হয়ে আজকে নাসায় কাজ করছে। শনিবার সন্ধ্যা 6টায় শেষ হবে নাসা স্পেস অ্যাপসের 36 ঘন্টার এই বৈশ্বিক প্রতিযোগিতা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামীণ অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিকার চেয়ে সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসকের কাছে। টিআর কাবিখা কাবিটা সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে এলাকায় মানববন্ধন হয়েছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা। গত 2022-23 ও 23-24 অর্থ বছরে কাজের বিনিময়ে টাকা প্রকল্পে 8 কোটি টাকা, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে 650 মেট্রিক টন চাল এবং 650 মেট্রিক টন গম বরাদ্দ হয়। অতি দরিদ্রদের কর্মসংস্থানের আওতায় 5 কোটি এবং টেস্ট রিলিফ প্রকল্পে 1.5 কোটি টাকার বরাদ্দ আসে। অভিযোগ উঠেছে এসব প্রকল্পে 15 থেকে 20% টাকা সংশ্লিষ্ট দপ্তরকে উৎকোচ না দিলে বরাদ্দ অনুমোদন হয় না। আমাদের কাছ থেকে পার্সেন্ট হিসাবে টাকা নেয় 15-20 হাজার করে, তারপর আবার 2টা করে সিম নেওয়া বলছে যে এটা টিউন অফিসে জমা দেন নাকি। আমি একটা প্রকল্প আনছিলাম 21,010 টাকা, হেন থেকে তারা মিয়া পার্সোনাল টাকাটা আমার কাছ থেকে 4,000 টাকা রেখেছে। আমরা যে 40 দিনের কাজগুলো করি সেখানে আমরা 40% টাকা ওনাদেরকে যে বরাদ্দ থাকে ওই বরাদ্দের অংশ থেকে 20% টাকা আমরা উপজেলায় তার আবার মাধ্যমে ওখানে প্রদান করছি। শুধু প্রকল্পই নয়, ঘাটাইলের বিভিন্ন ইটের ভাটা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুট্টা ভাঙে মাছ এবং মুরগির খাবার, গরুর খাবার তৈরি করি। এখানে যে ঘাটাইল উপজেলার টিউন অফিসের পিয়ন রফিক আইসা মাঝে মধ্যে টাকা নিয়ে যেত। টিউন অফিসেতে
খেলাধুলার জন্য 2 বার 50,000 করে টাকা নেয়। এর আগে টিউন অফিস থেকে যে টাকা নিত কম নিত 10,000 15,000 করে, আর গত সিজনে 16 ডিসেম্বর এবং 26 মার্চে 50,000 করে টাকা নিত টিউন অফিস থেকে এসে। ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে 3 সেপ্টেম্বর সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আহসান হাবিব তারামিয়া, ওনাকে তারামিয়া নামে সবাই চিনে, উনি আমাদের কাছ থেকে 2-4 লক্ষ টাকা নিয়েছেন। আর আরও অন্যান্য ইউনিয়ন থেকে উনি 20% সিম জমা নিয়েছেন। প্রত্যেকটা চেকের মধ্যে আব্দুল লতিফের লেখা রয়েছে এবং হুরমুজ আলী টি আর কাবিটা থেকে এই সকল থেকে 15% থেকে 20% টাকা গ্রহণ করে। উপজেলা প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইর্তেজা হাসান ও জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য জানার জন্য একাধিকবার তাদের দপ্তরে গেলেও তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মুস্তিমুদ্দিন আহমেদ, চ্যানেল আই। রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঢলের পানির তোরে অনেক স্থানে দেখা দিয়েছে নদীর ভাঙন। মহারশী নদী উপচে ঝিনাইগাতি বাজার এবং রাংটিয়া সড়ক তলিয়ে গেছে। ভোগাই নদীর পাড় ভেঙে গড়কান্দা ও শিমুলতলি এলাকায় পানি নাকুগাঁও সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শুক্রবার সকাল 9টা পর্যন্ত শেরপুরে প্রায় 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোগাই নদী নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার 172 সেন্টিমিটার এবং বাজার পয়েন্টে 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খরস্রোতা চেল্লাখালী নদী বাতকুচি পয়েন্টে বিপদসীমার 525 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাচ গান আবৃত্তিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আবহমান বাংলার শান্ত স্নিগ্ধ ঋতুর কথা উঠে আসে কবিতা আর গানে। সুলতানা হাবিবের রিপোর্ট। প্রকৃতিতে এখন শরতের স্নিগ্ধতা, শিউলি ঝরা সকাল, কাঠগোলাপের মায়া, আকাশে সাদা মেঘের ভেলা, সব মিলিয়ে নগর জীবনে এসেছে শরৎকাল। শরৎ বাদনে শরৎকে আপন করে নিল শহরে জীবন। এই প্রকৃতি আমাদের মনের যে মুগ্ধতা সৃষ্টি করে, এই মুগ্ধতা আসলে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আসলে চাই। না গরম না ঠান্ডা, একদম মাঝামাঝি, এবং এই যে কাশফুল, তারপর সব দিক থেকে আর কি একটা ভালো লাগার জায়গা। আকাশ নীল থাকে, সাদা মেঘ, খুবই ভালো লাগছে। আর এখানে গান করতে এসেছি, খুবই মানে আনন্দ লাগছে, আর সকালটা অনেক সুন্দর লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আয়োজকরা বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আমরা চাই যে বৈষম্যহীন সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা হোক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। সেটি করতে হলে বারবার আমাদের মুক্তিযুদ্ধের কাছে ফিরে যেতে হবে। আমরা আশা করি অতীতের মতন সংস্কৃতি এবং রাজনীতি পাশাপাশি হাত ধরে হেঁটে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করবে। একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ছাড়াও উৎসবে ছিল শরৎ কথন পর্ব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। চা, মাল্টা এবং পেঁপের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে কফির চাষ। সাথী ফসল হিসেবে প্রথমবারের মতো বাগান ভিত্তিক কফি চাষ হচ্ছে। অল্প খরচে এই চাষের সাফল্যের মুখ দেখছেন কৃষক, তবে বিপণন ও প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় এবার প্রথমবারের মতো শুরু হয়েছে কফি চাষ। এখানকার মাটি এবং আবহাওয়া কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। মোহাম্মদ ইউসুফ বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে শুরু করেছিলেন চা, মাল্টা ও পেঁপের বাগান। তবে এবার নতুন করে কৃষি বিভাগের সহযোগিতায় 450টি কফির চারা রোপণ করেছেন তিনি। কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো আমি দেখতাম এবং দেখে খুব আগ্রহী ছিলাম কিছু করার জন্য। তো যখন আমি ব্যাংকে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করেছি,
তখন ওই স্যারের অনুপ্রেরণায় কৃষিতে আসার আমি উৎসাহটা পেয়েছিলাম। বাগানের সাথী ফসল হিসেবে অনেকটা আমি কফিটাকে শুরু করি। এবছর কয়েকটা গাছে ফলন, ম্যাক্সিমাম গাছে অনেক ফলন আসছে। তো আমি আশাবাদী, যেহেতু ফলন ধরা শুরু হয়েছে, হয়তো আমরা সফল হব। 30 থেকে 50 হাজার টাকা খরচ করে প্রায় 1.5 লাখ টাকা আয় করার আশা করছেন এই কফি চাষি। তবে বিপণন এবং প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। আসলে আমি কফি এটা নাম শুনছি, কখনো দিন আমরা দেখি নাই। আমরা খেয়েছি আমরা কফি হিসাবে। এখন বাদ বাকিটা যদি এই মিলিং করার পরে বাদ বাকি যেটা আরো কিছু আমাদের অজানা আছে, এগুলো হয়তো আমরা নিজেরাই দেখবো সারা রোপণ থেকে শেষ পর্যন্ত। আমরা এই কফিগুলা প্রথম দেখছি, দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে। আশা করি এগুলা আমরা ভবিষ্যতে খাইতে পারবো, আর অনেকেই এগুলা করতে পারবে। বিপণন এবং বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেছে কৃষি বিভাগ। কারণ প্রত্যেকটা জায়গায় ফলন আসছে, এতে একটা জিনিস আমরা ধারণা করতে পারি যে যদি পরিচর্যা সঠিকভাবে হয় এবং যত্ন শুরু থেকে হয়, তো এইটিতে 2 থেকে 3 বছরের মধ্যে খুব ভালো ফলন আসবে। আর এই কারণে আমাদের বিভিন্ন জায়গায় মোটামুটি 10 হেক্টরের মতো জায়গায় আমাদের কফি শুধু ধলোই না, অন্যান্য জায়গায় আমাদের প্রকল্প থেকে বাগানগুলি স্থাপিত করা হয়েছে এবং কৃষকও আশাবাদী যে এখান থেকে 2 থেকে 3 বছরের মধ্যে ফলন আসা শুরু করবে। 7 প্রজাতির কফির মধ্যে রোবাস্টা জাতের কফি চাষ শুরু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব খামার। বিভিন্ন প্রজাতির ফুল আর ঔষধি গাছের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে এই খামারে। রয়েছে বায়োগ্যাস প্লান্টও। প্রকৃতি পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে খামারটি। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজ হাসির রিপোর্ট। 2001 সালে পৈতৃক সূত্রে পাওয়া সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সমন্বিত ব্যবস্থাপনায় খামার গড়ে তোলার উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অশোক কুমার সিংহ ও তার স্ত্রী। প্রায় 2 যুগের ঐকান্তিক চেষ্টায় গড়ে তুলেছেন ফুল, ফল আর ঔষধি গাছের বিশাল সমাহার। চোখ জুড়ানো সবুজ প্রকৃতি গড়ে তোলার পাশাপাশি উৎপাদন করছেন বিষমুক্ত প্রাকৃতিক খাদ্য। আবর্জনা দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে নির্মাণ করা হয়েছে বায়োগ্যাস প্লান্ট। আমাদের এখানে হর্তকি আছে, আমলকি আছে, গরম মশলা আছে, তেজপাতা আছে, এরকম অসংখ্য আমাদের গাছ আছে যেগুলো পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণের যেগুলো থেকেও রক্ষা করবে। আমাদের দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলো এখানে আমরা চাষ করতেছি। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ঔষধি গাছ আছে যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে বলে আমি মনে করি। এমন উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। আমার ভালো লাগে দেখে আমি এগুলো করছি, বহুদিন যাবত হলো এখানে আছি। প্রকৃতি ও জীবনকে উনি যেভাবে তুলে ধরছেন, যেমন এখানে ওনার আমের গাছ, কাঁঠাল গাছ, এত অন্যান্য ঔষধি গাছ বৃক্ষ আছে যেগুলি কিন্তু সচরাচর বাইরে দেখা যায় না। প্রকৃতি ও জীবনের উন্নয়নে ভূমিকা রাখছে খামারটি। তাদের যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে বীজ আছে, সবজির বীজ আছে, আমরা মাঝে মাঝে তাদের পারিবারিক পুষ্টি বাগানের আওতায় তাদেরকে আমরা সবজি বীজ দিচ্ছি। জনগণকে বা ছাত্র তারুণ্যকে আমরা বলতেছি, আপনারা সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হন, এতে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা সহ জনস্বাস্থ্য রক্ষায় এমন খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এ পর্যায়ে জানাবো খেলার খবর।